আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরেশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে মন্তব্য প্রধান উপদেষ্টার। রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত 21, আহত অন্তত 42। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে এক গোল টেবিল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু এ সময় বলেন, বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনাই নয়, আওয়ামী লীগে বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে এমন কোনো মানুষ আছেন? শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে কেউ আছে? আমার তো জানা নেই। এবং বিচারিক প্রক্রিয়া তো সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা তো চলতেই থাকবে, তাই না? তো শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে। এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরো লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছেই। ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু শেখ হাসিনাই নন, তার পরিবার এবং তার সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। সম্প্রতি আয়নাঘর দর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরো বলেন, আয়না ঘরগুলো যখন দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিগত সরকারের প্রায় সবাই এসব অপকর্মে জড়িত ছিল বলেও জানান প্রধান উপদেষ্টা। 6 months ago, Sheikh Hasina, the former leader of Bangladesh, was ousted from power. She is accused of overseeing a state-run system of secret detention centres where people were held, many tortured, some killed. She's now in exile in India. Just how confident are you that she will stand trial? She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works.
So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. So the question of trial is not if it will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. Do you believe she was an architect of a secret system that tortured its victims? And are you surprised by how many of these sites appeared to have been uncovered now? Horror stories are usually entertaining things for people. So this is a real thing. And one person and her whole administration dedicated to that, doing that every day. I don't think history ever had that kind of person. You hear about oppressive leaders and so on, not of the kind that Hasina stood up. You've asked India, made clear you want her back. Have you had any official response yet? I would say no, no official response, but we are waiting for that response. Are you hopeful? I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে ৫,২৬,৮৩,০০০ টাকা জমা রয়েছে বলে জানা গেছে। দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তিনি এসব আস্থাবর সম্পত্তির হস্তান্তর করতে পারেন। তাই ন্যায় বিচারের স্বার্থে তার এসব সম্পত্তি ফ্রিজ হওয়ার আদেশ প্রয়োজন। এবার জেলা সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসি সহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেল লাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা চায় বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে। আবু সাইদ ওয়াসিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশ গঠনের জন্য শহীদ হয়নি, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা। যে দাবিতে আমরা কর্মসূচি পালন করছি সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গড়তে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবিকে করা হয়েছে, সে জায়গায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এক একটা মানে ফ্যাসিবাদ প্রতিরোধের একটা দুর্গ গড়ে উঠেছিল, কিন্তু বিপ্লবের পরবর্তীতে সেই একক আধিপত্যবাদের যে ব্যাপারটা সেটা আবার চলে আসতেছে। ইউজিসি, পিএসসি তে মেম্বার বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি, উপদেষ্টা মণ্ডলীর সবকিছু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবি কেন্দ্রিক। কেন অন্য কোনো জায়গায় কি কোনো যোগ্য মানুষ নাই? এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ারে একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় নিহত হয়েছেন হামলাকারী সহ মোট ২১ জন, আহত হয়েছেন অন্তত ৪২ জন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনানিবাসের ওই এলাকায় দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানান তিনি। হামলায় হতাহতদের নিকটবর্তী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে হামলাকারী ৬ জন, ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছেন। হামলাকারী নিহত ৬ জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির সদস্য ছিলেন। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে নিউজিল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী ব্যাটিং লাইন আপ,
পেস বোলিং ইউনিট এবং দারুণ সব ফিল্ডাররা দুদলেই আছেন সমান তালে। তাই সেমিফাইনালে লড়াইটাও হবে শেয়ানে শেয়ানে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা একই কাতারের, সেটি আইসিসির বড় টুর্নামেন্টের দুদল নকআউটের ইতিহাস। কখনো ম্যাচ টাই, কখনো সুপার ওভারের বাউন্ডারি হিসাব, আবার কখনো বৃষ্টির হানা। দুদলই শিরোপার অনেকটা কাছে গিয়েও ফিরে এসেছে বারবার। দীর্ঘ 16 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুদল। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড। এর আগে 2006 ও 2009 সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুবারের মোকাবেলায় একবার করে জয় রয়েছে প্রোটিয়া ও ব্ল্যাক ক্যাপসদের। নিউজিল্যান্ড স্বপ্ন দেখেছে তৃতীয়বার ফাইনাল খেলার। চলমান আসরে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি টিকিট পায় দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচে 2 জয়, 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার আপ হয়ে শেষটা নিশ্চিত করে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বর্তমান স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার মাত্র 2 জন, কেশব মহারাজ ও তাইব্রাজ শামসি। এর মধ্যে খেলেছেন শুধু মহারাজ। এইডেন মার্করামের অনিশ্চয়তায় স্কোয়াডে যোগ দিয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডে। তবে কিউইদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানান অধিনায়ক টেম্বা বাভুমা। Don't think so really. We'll approach it as we normally would. We obviously want to play our best cricket come tomorrow. আমি ঠিক ওভাবে ভাবছি না। সেমিফাইনালে নতুন একটি দিন, নতুন একটি ম্যাচে নতুন একটি প্ল্যান। নিউজিল্যান্ড ভালো খেলেই এখানে এসেছে। যে কোনো দলকেই হারানোর সামর্থ্য তাদের আছে, তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার বিকল্প নেই। আমরা সেরাটা নিয়েই প্রস্তুত আছি। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবকিছু ছাপিয়ে গেছে ভেন্যু আলোচনা। ভারতের স্বাগতিক পাকিস্তানে যেতে বেঁকে বসায় প্রথমে অসুবিধায় পড়ে এই গ্রুপের দলগুলো। সেমির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যেমন ভ্রমণ করেছে 4 ভেন্যুর 3টিতেই, অন্যদিকে নিউজিল্যান্ডের সফর হয়ে গেছে সবকটি ভেন্যুতেই। সেমিতে কিউইদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা খেলেছে 3 ভেন্যুতে। ফাইনালের জন্য তাদের আবার উঠতে হবে দুবাইয়ে। ফাইনালে ওঠার লক্ষ্যে দুদলই ফিরেছে লাহোরে। এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট 73 ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, যার মধ্যে 42 ম্যাচে জয় তুলে নেয় প্রোটিয়ারা, 26 ম্যাচ জেতে ব্ল্যাক ক্যাপসরা। কোনো ফলাফল ছাড়া শেষ হয় 5টি ম্যাচ। জয়ের মধ্যে 17 ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। প্রতিপক্ষের মাঠে 12 ও নিরপেক্ষ ভেন্যুতে 13 জয় রয়েছে টেম্বা বাভুমাদের। অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের মাটিতে জিততে পেরেছে 12 ম্যাচে। 5 ম্যাচ সাউথ আফ্রিকার মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে 9টি জয় আছে মিচেল সান্টনারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে সাউথ আফ্রিকার সঙ্গে 2বার দেখা হয়েছে নিউজিল্যান্ডের, দুদলের জয় 1টি করে। প্রতিযোগিতায় নিউজিল্যান্ড 2000 সালে চ্যাম্পিয়ন হলেও প্রোটিয়াদের ঝুলিতে কোনো শিরোপা নেই। বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। 9 ম্যাচে তাদের 6 জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় 3টি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে একই মাঠে সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। সেখানে 6 উইকেটে জিতেছিল সান্টনার বাহিনী। সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। দুদলের সর্বশেষ 5 দেখায় ব্ল্যাক ক্যাপসদের জয় 3টিতে, প্রোটিয়াদের 2টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সমানে সমান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার দুদলের সামনে এগিয়ে যাবার পালা। দেখার বিষয় তাই ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার পরিসংখ্যানে নাম লেখায় কোন দল। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে দক্ষিণ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্না রাও গ্রেপ্তার হয়েছেন। গেল সোমবার রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে রাজস্ব গোয়েন্দা দপ্তর। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রান্না রাওয়ের কাছ থেকে প্রায় 15 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে এসেছিলেন। স্বর্ণগুলো তিনি সেখান থেকেই নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা জানান, রান্না রাও স্বর্ণ তার পোশাকের মধ্যে লুকিয়ে পাচার করছিলেন। গ্রেপ্তারের পর তাকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে মন্তব্য প্রধান উপদেষ্টার। রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত 21, আহত অন্তত 42। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।